তোমরা নিশ্চয়ই ভাবছো এই গরমের মধ্যে সেজেগুজে আবার কোথায় চললাম। অ্যাকচুয়ালি কি বলো তো, শান্তিনিকেতন ট্রিপটাই আমরা এত এনজয় করেছিলাম, তাই ফেরার সময় মনে হচ্ছিল যা ট্রিপটা শেষ হয়ে গেল। তখনই ঠিক করেছিলাম খুব তাড়াতাড়ি আরেকটা কোথাও যাব। তখন শুক্লা সাজেস্ট করলো চল কাছাকাছির মধ্যে কোথাও একটা ঘুরে আসি। শ্রীরামপুরে গঙ্গার ধারে যাবি? বাস আমরা এক কথায় রাজি। এক্সাইটমেন্টে প্ল্যান করার সময় গরমটাকে আর মাথায় রাখিনি। উফ আজ যা গরম। তখন ঠিক হয়েছিল দিস উইল বি কাইন্ড অফ পয়লা বৈশাখ সেলিব্রেশন। শান্তিনিকেতন থেকে তখন সবে কাঁথা স্টিচ কিনেছি, তাই ঠিক হলো সবাই কাঁথা স্টিচ পরব। তারপর ওয়ার্ড্রোব ঘেটে দেখা গেল সবার কাছেই সিল্কের উপর কাঁথা, আর এই গরমে সিল্ক, তাই কাঁথা স্টিচ পরার প্ল্যানটা বাদ দিয়ে দিলাম। আমি যেই শাড়িটা পরেছি এই শাড়িটাতে তোমরা অনেকবারই আমাকে দেখেছো, আমার খুবই প্রিয় শাড়ি। এটা একটা ভুজরি শাড়ি, হ্যান্ডস্পান কালা কটন, তাই জন্য খুব একটা গরম হয় না। দেখলে কিন্তু শাড়িটা মোটা লাগে, বাট ইট ব্রিথস। এখন ইলেকশনের সময় কেউ নিজের গাড়ি বের করছে না, সবাই মিলে একটা গাড়ি বুক করে নিচ্ছি। আজকে যেরকম 10 ঘন্টার জন্য একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি। বুকে দিদিকে পিক করে ফাইনালি চলে এসেছি শুক্লার কাছে। কেমন আছো সবাই? কেমন আছো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে বেদ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এখন বুক হচ্ছে ফেলু মোদক তো হ্যাঁ, ফেলু মিষ্টির দোকান, খুবই ফেমাস মিষ্টির দোকান নাকি, আমি তো কিছুই জানি না। নারায়ণা স্কুল, তুই জিজ্ঞেস কর তো ফেলু মোদক কি জিজ্ঞেস কর, ফেলু মোদক জায়গাটা শ্রীরামপুর না, শ্রীরামপুর এখনো আসেনি। ও আসেনি, তাহলে আগে যাবো। তো আমরা কোথায় আছি গো এখন? ওই যে শ্যামনগর। শ্যামনগর। শ্যামনগর কোথায়? এই, শ্যামনগরে এখানে কোথায়? কিছু চিনি না আমরা। না না, উত্তর পাড়াই আছে। এটা কোন নগর তাহলে? কোন নগর ঠিক এটা না তো বউ? এই দেখ দেখ ফেলু মোদক। না না, না, ছোট একটা আলট্রা সিমেন্ট বলে আলট্রা সিমেন্ট। ম্যাপে দিয়ে দিন, হয়তো ম্যাপের নাম, দোকানের নাম দিয়ে দিন। ফেরার সময় যদি মিস হয়ে যায়, তাই প্রথমেই ফেলু মোদকে নেমে পড়লাম আমরা। এত নাম করা মিষ্টির জানি দোকান, না। অথচ আমি জানতাম তুই না। নামবি? সিন্স 1848। সত্যি বলতে এদিকটা আমি খুব একটা চিনি না, আমার সত্যি কোনো আইডিয়া নেই। তবে বু আর শুক্লা অনেকটাই চেনে। মোস্ট প্রবাবলি শুক্লা শ্বশুর বাড়ি আর বুয়ের দেশের বাড়ি চন্দননগর, তাই এদিকটার ব্যাপার ওদের বেশ কিছুটা জানা আছে। শুক্লা আর দিদি কোনো মিষ্টি নেবে না বললে গাড়িতেই বসে থাকলো। আমারও মিষ্টি নেবার কোনো ইন্টেনশনই ছিল না, তবে এত পুরনো নাম করা দোকানের সামনে এসেছি, অথচ কোনো মিষ্টি নেব না, সেটা কি হয়? বাড়িতে গিয়ে সুব্রতকে বলতে পারবো, দেখো তোমার জন্য ফেলু মোদকের মিষ্টি নিয়ে এসেছি। কত করে? কোন মিষ্টিটা ভালো হবে কোনো আইডিয়া ছিল না, তাই ওদেরকেই জিজ্ঞেস করলাম তোমাদের এখানকার স্পেশালিটিটা কি। কি নাম বললে এটা? ও মোহিনী চন্দ্র। ও এটা সিজনাল, শীতের সময় গুড়ের, নতুন গুড়ের, আর এখন ম্যাঙ্গো আমের ফিলিং থাকবে ভেতরে। এইটা নাকি খুবই ভালো, এটা ভীষণ ভালো খেতে। আমি একটু ডাউটফুল, কারণ আমি কখনো খাইনি। উনি কিন্তু টেস্ট করতে দিয়েছেন। এটা খেয়ে বলতো এটা কি বলে? ভীষণ ভালো খেতে, তাই নিয়ে নিলাম। ডাস্টবিন আছে ব্লু কালারের, দেখুন। মিষ্টি নিলাম আর কিছু ঘিয়ে ভাজা সিঙ্গারা, কিছুটা বাড়ির জন্য আবার কিছুটা গাড়িতে খাওয়ার জন্য নিয়ে সোজা চলে এলাম গঙ্গার ধারে। এত গরমের মধ্যেও নদীর ধারে এসেই কিন্তু আমার সব ক্লান্তি চলে গেল। তবে বাকিদের কথা আমি বলতে পারবো না, ওরা কিন্তু কি গরম করে যাচ্ছিল। নদী আর সমুদ্রের মধ্যে আমার কিন্তু নদী বেশি ভালো লাগে জানো। অনেকক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে আমার ভয় লাগে, তবে নদী স্থির শান্ত আমার বেশ ভালো লাগে, স্পেশালি পাহাড়ি নদী। লাস্ট পাহাড়ে গেছিলাম হিমাচলে। যতক্ষণ ট্রাভেল করেছিলাম পাশে একটা পাহাড়ি নদী কলকল করে বয়ে চলেছে, শুধু নামগুলো পাল্টে যাচ্ছিল, সতলেজ, ব্যাস, রবি। যাই হোক, শুক্লা বলল চল গঙ্গার জল একটু মাথায় দিয়ে আসি। সিঁড়িগুলো এত খাড়া দেখে দিদি আর বু নামলো না। আমি একবার জিজ্ঞেস করলাম একবার মাথায় জল দিবি না? দিদি বলল ফেরার সময় তো একবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাব, তখন না হয় গঙ্গার জল একটু মাথায় ছুঁয়ে নেব। সত্যি সিঁড়িগুলো বেশ খাড়া। ভালোই হয়েছে দিদি আর বু নামেনি। আমার অসুবিধা না হলেও শুক্লার কিন্তু উঠতে একটু অসুবিধাই হচ্ছিল।
আমার কিন্তু একটু ইচ্ছে করছিল সবাই মিলে ওই সিঁড়িটাতে বসতে। পাশ দিয়ে আবার লেবু চাওয়ালাও যাচ্ছিল। নদীর ধারে বসে চা খেতে কার না ভালো লাগে বলো? তবে বাকিদের অবস্থা দেখে ঠিক করলাম না, যেখানে যাব বলে এত দূর ট্রাভেল করলাম সেখানেই যাই। ওই যে দেখালাম গঙ্গার সামনে দ্য ডেনমার্ক ট্যাভার্ন। ওরা বলছিল ঠিকই যে রোদটা পড়ে গেলে এখানে আসব, আমি জানতাম আর হবে না। একবার ভেতরে ঢুকে গেলে বাইরে বেরোতে বেরোতে অন্ধকারই হয়ে যাবে। তাই গঙ্গার পাশে কিছু ছবি তুলে নিলাম। ব্যাকগ্রাউন্ডে নদীটা কি সুন্দর লাগছে না? 1 ঘন্টা 400 টাকা। কি 1 ঘন্টা? মিলিনিয়াম পার্কে। ও বোটিং। হ্যাঁ, আমরা এখনো এখানে সবে ঢুকেছি, এর পরের প্ল্যানিং শুরু করে দিয়েছি। এই জায়গাটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমাদের কলকাতার আশেপাশেই কত জায়গা আছে, অথচ আমি কোথাও যাইনি। নদীর একদম পাশে জায়গাগুলো একদম অন্যরকম লাগছিল। কোথাও কোথাও গোয়ার মতন, আবার কিছুটা পন্ডিচেরির মতন। ব্রিটিশ এরার কিছু কলোনিয়াল স্ট্রাকচার্স, সব কিছু মিলিয়ে ইউ গেট আ পিস অফ হিস্ট্রি। দেখতেই পাচ্ছ ঠিক গঙ্গার সামনে এই ডেনমার্ক ট্যাভার্ন। অ্যাট প্রেজেন্ট ইট ইজ রান বাই দ্য পার্ক। এই জায়গাটা একটু ঘুরে দেখার আমার ইচ্ছে ছিল। আমি জানতাম এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন আছে, কিন্তু এখানে যে থাকা যায় সেটা আমি জানতাম না। শীতকালে এখানে থাকার এক্সপিরিয়েন্সটা অন্যরকমই হবে। দিদি, আমাদের রেলওয়ের বাংলোসগুলো ব্রিটিশ টাইপের এরকমই। ঢুকেই মনে পড়ে গেল রেলের বাংলোগুলো রে। 4 জনের আছে, চলো সামনে চল সামনে। সিলিং দেখো কোথায়। এইখানে এসেই আমাদের মনে পড়ছে আমাদের ছোটবেলার রেলের বাংলোগুলোতে, মানে আমার দিদির তো বিয়ের পরেও থেকেছে, সেই রেলের বাংলোগুলো ঠিক এরকম উঁচু উঁচু সিলিং থাকতো, লম্বা লম্বা ফ্যান থাকতো, আর আমরা বলছি দ্য গোস্ট স্টোরি। অনেক স্টোরি থাকতো সেই রেলের বাংলোতে। হ্যাঁ হ্যাঁ, বাবা ওখানে তো ওরকমই না, মানে আর ব্রিটিশ টাইমের সব বানানো না জিনিসগুলো ওইরকমই। আর ভূতের প্রচুর স্টোরি আছে ওখানে। আমার মাও মাও এক্সপিরিয়েন্স করেছে না? তুইও আওয়াজ শুনতিস না? দিদি বলে আমি অনেক আওয়াজ শুনেছি। ধানবাদে এই এখন আমরা ভূতের গল্প করছি, ভূতের গল্প তো দেখেছি আমরা। হ্যাঁ, তুই দেখেওছিস? এই দেখো দিদি কেমন সিরিয়াসলি নিজের ভূত দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমার বাবার কলকাতা ট্রান্সফার হওয়ার আগে আমাদের ছোটোবেলাটা কেটেছে ইস্টার্ন ইন্ডিয়া রেলের বাংলোগুলোতে। সে বিশাল বড় বড় বাংলোজ, একটা রুম থেকে একটা রুমে রীতিমতন দৌড়ে যেতে হতো। আই ডোন্ট নো, আমার অতটা স্পেস সামহাও ভালো লাগে না। ইট অ্যাট টাইমস গিভস ইউ আ ফিলিং অফ লোনলিনেস। আমার তো তাই মনে হয়। এই যে উঁচু সিলিংটা দেখালাম, এরকমই উঁচু উঁচু সিলিং থেকে ঝুলতো লম্বা লম্বা ফ্যান। রেলওয়েজে কিন্তু ওই ব্রিটিশ ইনফ্লুয়েন্সটা ছিল। একটা বাংলোতে অনেক লোক কাজ করতো। অত বড় বাংলো মেনটেন করতে লোক তো লাগবেই। বাংলো পিয়ন, টলিম্যান, গার্ডনার, তারপরে ড্রাইভার, সে প্রচুর লোক। তাই আমার বিয়ে যখন একজন আইএস অফিসারের সঙ্গে ঠিক হলো, তখন আমার বাবা বলেছিল, আরে রেলেরই এত লোক, তোর কোনো অসুবিধাই হবে না, তুই যা না কেরালায়। তারপর কেরালায় গিয়ে দেখি কেউ নেই, নট আ সিঙ্গল পারসন। সুব্রত তখন জুনিয়র অফিসার, অফিসে যাওয়া আর আসার জন্য শুধু একটা গাড়ি পেত, সেটাও আবার ফ্যামিলি ইউজ করতে পারবে না। আমার বাবা তখন সার্ভিসে, তাই আমার ছেলে হওয়ার পরে বাবা একটি ছেলেকে পাঠিয়েছিল ওখানে। আমাদের চেনা জানাই একজন, সে গেছিলো একটি আশায়, ওখানে কিছুদিন আমার সঙ্গে কাটিয়ে তারপরে ফিরে এসে এখানে একটা রেলে চাকরি পাবে। সেই প্রমিসটা রাখা হয়েছিল। সে পরে আমার দিদির বাড়িতে অ্যাজ এ বাংলো পিয়ন জয়েন করেছিল। এখানে কিন্তু লোকে থাকে। অন্ধকার হয়ে গেল রে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আমি জানতাম ঢুকলেই অন্ধকার হয়ে যাবে, আমি বলছিলাম তখন। কি সুন্দর। এদিকটা আলো আসছে রে। হ্যাঁ রে, অনেকগুলোই গেট আছে রে। হ্যাঁ, অনেকগুলোই গেট আছে। অনেকগুলো এটা দিয়ে gate আছে, বললাম না, অনেকটা জায়গা।
কি সুন্দর। কেমন হঠাৎ অন্ধকার হয়ে গেল, আমরা ভেতরেই কাটিয়ে দিলাম। ভেতরে বসে আমরা চারজন এমন গল্পে মেতেছিলাম, কতটা যে সময় হয়ে গেছে বুঝতেই পারলাম না। আমি আর শুক্লা ওয়াশরুমে যাব বলে এই দিকটা এসেছিলাম। বাইরেটা অন্ধকার হয়ে গেল, এত মায়াবী একটা অ্যাম্বিয়েন্স। ওখানে বসে বসেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে একবার শীতকালে সুব্রতকে নিয়ে এখানে এসে আমি থাকবো। সামনে গঙ্গা, ভাবো তো, এক কাপ চা নিয়ে জানলার কাছে বসে থাকলেই তো আমার পুরো সময়টা কেটে যাবে। আর এই দেখো, শুক্লাকে বললাম কিছু ভিডিও তুলে দে, আমি রিলস বানাবো। দিদি আর বউ ওইদিকে বসে গল্প চালিয়ে যাচ্ছে, আর আমি আর শুক্লা এদিকটা অনেকক্ষণ ঘুরে ঘুরে ভিডিওস বানালাম, কিছু পিকচার্স নিলাম। ভেতরে একটা কফি খেয়ে বেরিয়েছি, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। দেখো ওয়াশরুমটা কি ভালো, ভীষণ ভালো ওয়াশরুমটা, ওয়াশরুমটা দারুণ। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বরে। আর দুঃখের কথা কি বলবো, দক্ষিণেশ্বর অবধি পৌঁছাতে পৌঁছাতে মন্দিরও বন্ধ। আজকে কোনোটাই ঠিক করে হলো না, তাও মজা প্রচুর হয়েছে। চারজনে মিলে হাহা হিহি করতে করতে গাড়িতে এই যে লম্বা ড্রাইভটা, এটাই তো দারুণ। ফেরার পথে শুক্লার বাড়ির কাছে চা খেতে ঢুকলাম MBA চায়ওয়ালাতে, তার সঙ্গে ম্যাগি আর মোমো। এমবি চাওয়ালা। এমবি না, এমবিএ। আমার দিদি বলেছে এমবিএ কি, ওকে এমবিএ পাস হতেই পারে, আর কিছু না। একটা কফি খেয়েই আমরা তখন ফুল হয়ে গেছি। আমরা কিন্তু অনেক স্লিম থাকার কথা, কেন থাকছি না? একটা কফি খেয়েছি শুধু, আর একটা স্যান্ডউইচের 4 ভাগ করে, জন্যই সবাই আসলে লেগেছে। ডেনমার্ক ট্যাভার্নে বসে কোল্ড কফি খাও আর যাই খাও, শান্তি সেই এসে ভারের চায়ে। হ্যাঁ, ভারে ওই চায়ের গন্ধটা টেনে। এটা আমরা কি ম্যাগি দিয়েছি রে? বাটার ম্যাগি নাকি একটা। যাই হোক, ম্যাগি ট্যাগি খেয়ে ঠিক করলাম আরও কিছু একটা অর্ডার করি। এইসব খেয়ে আজকের ডিনারটা সেরে ফেলি। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, তাই জন্য সবাই মিলে অর্ডার করলাম বড়াপাও। বড়াপাওয়ের সঙ্গে আমার প্রচুর গুড মেমোরিজ অ্যাটাচড আছে। আমার ছেলে তখন মুম্বাইতে চাকরি করছে, আর আমার প্রচুর ভিডিওসও আছে সেই সময়। আমার ছেলের চাকরি সূত্রে গুরগাঁওতে থেকেছি, ব্যাঙ্গালোরে থেকেছি। দ্য এক্সপিরিয়েন্স অফ মুম্বাই ওয়াজ জাস্ট টু গুড। ওয়ার্লির কাছে 17th ফ্লোরে আমার ছেলের সেই ফ্ল্যাটটায় আবার একটা ব্যালকনি ছিল, উইচ ইজ রেয়ার ইন মুম্বাই। আর জানলা দিয়ে যেদিকে তাকাও শুধু সমুদ্র। ফ্ল্যাট থেকে নেমেই সামনে ছিল বাজার, আর গেটের বাইরেই ছিল একটা বড়াপাওয়ের দোকান। মুম্বাইয়ের বড়াপাওয়ের একটা আলাদাই ব্যাপার। সেই বহু বছর পুরনো একটা পার্সি দোকানে গিয়ে চা খাওয়া, শুধু চা না, চায় বান। মুম্বাই উইল অলওয়েজ বি স্পেশাল। ওই আমার জীবনের একটা মাসের জন্য আমার প্রচুর প্রচুর সুন্দর স্মৃতি জড়ানো ওই একটি মাসে। জানি না কেন ভয়েস ওভার করতে গিয়ে আই সাডেনলি গট চোকড। একমাত্র ছেলে বা মেয়েদের বাইরে ছেড়ে এসে যখন মায়েরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা আমার সঙ্গে কথা বলে, দে শেয়ার দেয়ার পেন, আই ক্যান রিলেট টু দেয়ার পেন। শুধু ছেড়ে আসা না, লাইফ ইজ নট ইজি ফর দেম। যাই হোক, বউ এদিকে হিসেব করা শুরু করেছে, মানে আজকের মতন আমাদের খেলা শেষ। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।